আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি নিউজরুম সংলাপে। নিউজরুম সংলাপে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের অতিথি রয়েছেন দুজন, আমাদের তিনজন অতিথি আছেন আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, বুয়েট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই আজকের দিনের প্রধান শিরোনামগুলো। রাত পোহালেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন, পদ্মার দুই পার উপচে মানুষের আবেগ এখন সারা দেশে। কড়া নিরাপত্তায় উৎসবের প্রস্তুতি, মানুষের ভোগান্তির গল্পগাথা খুলে ইতিহাসের পথে ফেরি পারাপার। এই ঝুঁকি আপনি নেওয়ার ক্ষমতা ছিল না, বিকজ ইউ আর বেসিক্যালি অ্যান অ্যাকাউন্টেন্ট। কর্তৃত্বপরায়ণ সরকারের একমাত্র অবলম্বন হচ্ছে ফলব্যাক পজিশন, হচ্ছে উন্নয়নের গল্প বলা। আমন্ত্রণ নিয়ে বিএনপি আওয়ামী লীগ নেতাদের বাহাস, করোনা ঝুঁকি এড়াতে হাসপাতাল থেকে ফিরে যায় খালেদা জিয়া। বন্যার অজুহাতে সরবরাহ কমেছে রাজধানীর কাঁচা বাজারে, বেড়েছে সব ধরনের সবজির দাম, স্বস্তি ফেরেনি চালে। সিলেটে বানভাসীদের পাশে বসুন্ধরা গ্রুপ, একদিনে ত্রাণ পেলেন ৮,০০০-এর বেশি মানুষ। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। বন্দুক সহিংসতায় লাগাম টানতে মার্কিন সিনেটের নতুন বিল পাস, অস্ত্রের পক্ষে নিউ ইয়র্ক আদালতের রায়ে বিপাকে বাইডেন। এবং শেষ টেস্টে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুমিনুলের পরিবর্তে এনামুল, ফিরছেন শরীফুল। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। এবারে চলে যেতে চাই মূল আলোচনায়। রাত পোহালেই পদ্মা সেতুর উদ্বোধন, এরই মধ্যে 25 জুন হয়ে গেছে, অর্থাৎ আজকেই পদ্মা সেতুর উদ্বোধন। সেই কাঙ্ক্ষিত সেতু, যে সেতু আসলে কেবল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথেই পুরো দেশের যোগাযোগ বয়ে আনবে না, যে সেতু আসলে পুরো আঞ্চলিক যোগাযোগকেও আরও ত্বরান্বিত করবে। এই বিষয় নিয়ে কথা বলতে শুরুতেই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই, এবং যেটি আসলে জানতে চাই যে অর্থনীতিতে কতটা ভূমিকা রাখতে যাচ্ছে এই স্বপ্নের পদ্মা সেতু। এটা নিয়ে তো আসলে অর্থনীতিবিদরা সবচেয়ে ভালো বলতে পারেন। আমরা অর্থনীতিবিদদের কথা শুনেছি এক্ষেত্রে, যে সামগ্রিকভাবে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেগুলো বলেছে, আমাদের দেশের অর্থনীতিবিদরাও বলেছেন যে আমাদের জিডিপিতে বেশ কয়েক % প্রবৃদ্ধি যুক্ত করবে, এবং পাশাপাশি বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে জিডিপি সেখানেও কিন্তু একটা বেশ বড় আকারের মাত্রা যুক্ত করবে উন্নয়নের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি যদি একটা ছোট্ট হিসেব দেখেন, সাধারণ মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে ভোগান্তিটা ছিল, আপনি যদি ঢাকা থেকে এই দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেতে চাইতেন তাহলে আপনার সারাদিন ব্যয় করতে হতো, এবং ফেরি ঘাটে বসে থেকে যে পরিমাণ সময় একটা মানুষের নষ্ট হতো, সেইটাকে যদি আমরা বিবেচনায় নেই, এবং একইভাবে যদি ধরেন যে মালামাল পরিবহনের জন্য যেভাবে ফেরি ঘাটে ট্রাক আটকা পড়ে থাকতো, সেটাকে যদি বিবেচনায় নেই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এই পরিস্থিতিটা থাকছে না। যেখানে 3-4 ঘন্টা, কখনো কখনো ফেরির জন্য প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হয়েছে, সেখানে মানুষ কিন্তু এক মুহূর্তের মধ্যেই পদ্মা পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে চলে যাবে। তো এই যে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, এবং দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার মধ্য দিয়ে দেশের অন্য প্রান্তের যোগাযোগ, ইভেন আমাদের প্রতিবেশীর সাথে দেশের সাথে যোগাযোগ, এশিয়ান হাইওয়ের সাথে যোগাযোগ, এই সব বিষয়গুলোকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমাদের অর্থনীতিতে এটা একটা অন্যতম গতি সঞ্চার করবে। তো সেইটার হিসেব এক এক অর্থনীতিবিদের কাছে এক এক রকম, আমাদের দেশের অর্থনীতিবিদদের কাছে এক এক রকম, IMF এর কাছে এক রকম, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা
বড় মাইল ফলক হিসেবে কাজ করবে। তো সেই মাইল ফলক হিসেবে কাজ করার অপেক্ষায় আমরা আছি। ধরেন পদ্মা সেতু চালু হওয়ার হয়তো 1 বছরের মধ্যেই একটা এস্টিমেট আমাদের অর্থনীতিবিদ করতে পারবেন, তখন হয়তো আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো যে পদ্মা সেতুর ফলে আমাদের অর্থনীতিতে কি পরিমাণ গতি সঞ্চার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর একটি বড় ইতিহাস রয়েছে, যেটি বলা হয়ে থাকে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এই পদ্মা সেতুর। পদ্মা এবং যমুনা দুই সেতুই তিনি করতে চেয়েছিলেন, তবে আগে যমুনা সেতুটি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনেও সে কথা আসলে উল্লেখ করেছেন। যেটি আসলে জানতে চাই জনাব আবু সাইদ খান, সেটি হচ্ছে পদ্মা সেতুর যে ইতিহাস, সেই ইতিহাসটাও আসলে মানে খুব সহজ পথে পদ্মা সেতু আসেনি। নানা রকমের ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়েই পদ্মা সেতু এসেছে। আমরা সেই ইতিহাসটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আজকেই পদ্মা সেতুর উদ্বোধন। ইতিহাসের অনেক রকম বয়ান আছে, তবে বিষয়টা হচ্ছে যে এখানে সেতু হওয়ার দরকার বঙ্গবন্ধু প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এবং উভয় পারের মানুষেরও দাবি ছিল, আন্দোলন ছিল। সেই আন্দোলনের পরিণতিতে তো যখন যে সরকারি ক্ষমতা ছিল তাদের থেকে উদ্যোগ ছিল, এবং বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার অত্যন্ত সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে তিনি বিশ্ব ব্যাংকের সাহায্য যখন প্রত্যারিত হলো, তুলে নেওয়া হলো, তখন তিনি যে সাহস দেখিয়েছেন, দৃঢ়তা দেখিয়েছেন, এবং সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় ব্যাপার। এবং সেই পথে এই পদ্মা সেতু করাটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, প্রকৃতি হিসেবে চ্যালেঞ্জ, খরস্রোতা পদ্মা, এবং এখানে সহজে সেতু করা যাবে কিনা এটা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়েও বিভিন্ন রকমের মত ছিল। এবং সেই মতটাকে উপেক্ষা করে, কেননা এখানে সব কাদামাটি এবং পলি মাটির উপর এবং দীর্ঘ পিলার দিয়েও সেখানে শিলা স্তরে পৌঁছতে পারছিল না, তো সেখানে নতুন পদ্ধতি উদ্ভাবন করে সেখানে সাদা সিমেন্ট দিয়ে নিচে স্তর গড়ে তার উপর পদ্মা সেতু হয়েছে। আরো অনেক প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পদ্মা সেতু, তো এর আগের সেতুগুলোকে আমরা লক্ষ্য করেছি, আগে যে বড় বড় সেতুগুলো হয়েছে সেখানে পুরোপুরি বিদেশি কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এখানে বিদেশি প্রকৌশলীদের বুদ্ধি পরামর্শ নেওয়া হয়েছে, কিন্তু যে কারিগরি টিম গঠন করা হয়েছিল সেটা আমাদের দেশি ইসে, যেমন অধ্যাপক জামিল রেজা চৌধুরীকে নেতৃত্বে প্রথম কারিগরি কমিটি করা হয়েছিল। পরবর্তীতে দেশীয় ইঞ্জিনিয়াররা এর সাথে যুক্ত হয়েছে, যদিও চীনা এবং অন্যান্যদের পরামর্শ এখানে গ্রহণ করা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের সাহায্য প্রত্যাহার হয়ে যাওয়ার পরে অনেকেরই ধারণা ছিল যে এটা আসলে সম্ভব কিনা, এবং এত টাকা বাংলাদেশ জোগাড় করতে পারবে কিনা। বাংলাদেশ তো নিজস্ব উদ্যোগে, এবং যখন টাকার পরিমাণ বিভিন্ন কারণে যখন 2-3 গুণ হয়ে যায়, যখন 10,000 কোটি থেকে 30,000 কোটি টাকা হয়ে যায়, তারপরে বাংলাদেশ থেমে থাকেনি, বাংলাদেশ এগিয়ে গেছে, এবং নতুন নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশকে এগোতে হয়েছে। তবে তারপরে আমি বলবো পদ্মা সেতু সব মানুষের সেতু, সব সরকারের সেতু, এটা জনগণের সেতু। এবং এখানে এই নিয়ে রাজনীতিতে বাহাজ আছে, রাজনীতিতে তো বিতর্ক আছে, তবে সেই বাহাজ বিতর্ক চলতে পারে, তবে পদ্মা সেতুতে আমার মনে হয় সারা দেশের মানুষ উদ্বেলিত এবং আনন্দিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, আপনার কাছে আসলে যে বিষয়টি বিশেষভাবে জানতে চাই, পদ্মা সেতু নির্মাণ করাটা খুব সহজ ছিল না, মানে রাজনৈতিক পথ, অর্থের সংস্থান করা, সেগুলো তো আছেই, কিন্তু তার চাইতেও বড় যে সমস্যাটা সেটি হচ্ছে নদী শাসন। একেবারে প্রমত্ত পদ্মার উপরে এরকম একটি সেতু, 6.15 কিলোমিটারের যে সেতু, এই সেতু নির্মাণ করা খুবই কঠিন একটি বিষয় ছিল। আমরা যেটা জানি এখন পর্যন্ত 27,000 টাকার উপরে খরচ হয়েছে, যার 3 ভাগের 1 ভাগ 9,000 কোটি টাকার মতোই খরচ হয়েছে শুধুমাত্র নদী শাসনে। আমাদেরকে শুরুতেই যদি একটু নদী শাসনটা কিভাবে করা হয়েছে সে বিষয়ে একটু জানাতেন। ধন্যবাদ। আপনি যদি নদী শাসনের ব্যাপারটা বলি, প্রথম হচ্ছে যে পদ্মা, এটা আমরা সবসময় মানে আলোচনার প্রতিটা ইয়েতে বলছি যে পদ্মা ব্রিজটা যখন তৈরি হয়েছে যে নদীর উপর, সেটা খুব খরস্রোত একটা নদী, এটা আমরা সবাই জানি, এবং বলা হচ্ছে যে একমাত্র অ্যামাজন নদীতেই শুধুমাত্র এরকম একটা স্রোত দেখা যায়। অর্থাৎ প্রথমেই হচ্ছে পদ্মা নদী এমন একটা নদীকে আমি আলাদা করে ফেলতে পারি যেটা কিনা আপনি পৃথিবীর অন্য কোন নদীর সাথে আসলে আপনি মেলালে হবে না। এবার আসেন, পৃথিবী থেকে আর অন্য কোনো ব্রিজ হয়নি বা অন্য কোনো বড় ব্রিজ হয়নি, হয়েছে, কিন্তু পদ্মা ব্রিজটা
কেন এত গুরুত্বপূর্ণ বা এটা কেন এখানে আমরা এটাকে একটা এমফাসাইজ করা যায়, সেটা হচ্ছে দুটি ভাগে বলা যায়। একটা হচ্ছে ইমোশনাল জায়গা থেকে, একটা টেকনিক্যাল জায়গা থেকে। টেকনিক্যাল জায়গা থেকে আমি প্রথমে যদি বলি, সেটা হচ্ছে আপনি যেমন নদী শাসন। প্রথমে বলছি পদ্মা এমন একটা নদী যেখানে কিনা আপনার স্রোতের জন্য দেখা যাচ্ছে যে কোনো কোনো বছর প্রায় 60 থেকে 65 মিটার মাটি আপনার সরে যায়, খুব এরোশন হয়, আপনার অর্থাৎ আপনার বাঁধটা ভেঙে যায়, আপনি পাড় ভেঙে যায় প্রতিনিয়ত। কারণ পদ্মা বিশেষ করে জাজিরা প্রান্তে দেখা গিয়েছে যে আপনার এই ভাঙার প্রবণতা বেশি। এখন এই এমন একটা নদী যেখানে কিনা আপনার যে কোনো বছরে প্রায় 60-65 মিটার পর্যন্ত আপনার ধুয়ে চলে যেতে পারে, সেরকম একটা নদীর উপরে যখন আমি আপনার ব্রিজ করতে যাব, সেটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নদীটাকে আমার কন্ট্রোল করা, যেটাকে আমরা ইঞ্জিনিয়ার ভাষায় নদী শাসন। এই নদী শাসনটা করা হয়েছিল কিন্তু বিভিন্ন ভাগে। প্রথমেই আপনার প্রায় আপনার রিভার বেডটাকে 25 মিটার পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। তারপর কিন্তু এখানে হচ্ছে যে প্রায় স্যান্ড অর্থাৎ বালি ফেলানো হয়েছিল 5টা ধাপে ধাপে। তারপরে হচ্ছে যে আপনার এখানে কিছু আপনার জিও ব্যাগ ফেলানো হয়েছিল 3 মিটার 5 মিটার পর্যন্ত। তারপরে হচ্ছে সিসি ব্লক, অর্থাৎ বিভিন্ন ধাপে ধাপে আপনার এই যে কাদা মাটিটা ছিল সেটাকে সরিয়ে ফেলে আপনার ব্লক জিও ব্যাগ ধাপে ধাপে ফেলে তারপরে হচ্ছে জিও টেক্সটাইলের যে লেয়ারটা দেওয়ার পরে কিন্তু আমরা এই এমব্যাঙ্কমেন্টটাকে রক্ষা করতে বা এমব্যাঙ্কমেন্টটাকে আমরা কন্ট্রোল করেছি। কারণ হচ্ছে যে কিছু দেখা যাচ্ছে যে আপনার এই যদি নদী শাসনটা করা না হতো, এই পদ্মা যেরকম একটা নদী, এটা কিন্তু পাড় ভেঙে ভেঙে কিছুদিন পরে দেখা যাচ্ছে নদীটা সরে যেত, অর্থাৎ ব্রিজের কার্যকারিতাটা হারাতো। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আসলে নদীটাকে আমরা কন্ট্রোল করা। সেকেন্ড একটা বিষয় হচ্ছে খুব মানে আনপ্রেডিক্টেবল এই পদ্মা নদীটা। কারণ হচ্ছে যে এখানে যে পরিমাণ স্রোত থাকে আপনার বা যে পরিমাণ আপনার হচ্ছে যে এখানে স্কাউরিং হয় আমরা বলি, সেটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। সেটা চিন্তা করে কিন্তু শুধুমাত্র নদী শাসনের সাথে সাথে আমার যে পিয়ার গুলা হবে, সেই পিয়ার গুলাকেও কিন্তু আমার কতটুক যাবে, পাইলিংটা কতটুক যাবে, এটাও কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট একটা আমাদের কনসিডারেশনে ছিল। এবং প্রায় বলা হচ্ছে যে প্রায় 20 লক্ষ স্যান্ডফিল জিও ব্যাগ এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র নদী শাসনের জন্য। এবং কংক্রিটের ব্যাগ প্রায় হচ্ছে 1,33,00,000 কংক্রিটের ব্যাগ, কংক্রিটের ব্লক ফেলা হয়েছে এই নদী শাসনের কাজে। এবং অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কি করে ম্যাসিভ একটা টাস্ক করতে হয়েছে, যেটা পানির নিচে। আমরা অনেকেই মনে করি যে এত টাকা খরচ হলো কেন। আসলে আমাকে বুঝতে হবে যে আমরা যে স্ট্রাকচারটা এখন দেখছি, এই স্ট্রাকচার তো আমি সুপার স্ট্রাকচার দেখছি, কিন্তু সাব স্ট্রাকচার ডেটা যে পরিমাণ একটা মহাযজ্ঞ করা হয়েছে এটা নিচে, এটাকে যদি কেউ আমরা কনসিডারেশন না নেই তাহলে কিন্তু দেখা যাবে আমরা ভুল করব। কারণ এই নদীটাকে কন্ট্রোল করে পদ্মা ব্রিজ তৈরি করা সত্যি ছিল একটা ইঞ্জিনিয়ারিং একটা চ্যালেঞ্জ। কারণ আমি আগেই বলেছি যে অনেক এর চেয়ে বড় ব্রিজ হয়েছে হয়তো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আপনি দৌড়ে হয়তো বলতে পারেন যে এটা কম বেশি, কিন্তু এর পিছনে যে কোনো কাজ করতে হয়েছে, এই কাজটাকে আপনার যদি আমরা ইকোনমিক ওয়েতে বা ফাইন্যান্সিয়াল ওয়েতে যে চিন্তা করি, তো বড় একটা কিন্তু এখানে আমাদের কাজ করতে হয়েছে ব্রিজটাকে বাঁচানোর জন্য। পদ্মা ব্রিজ একটা অনন্য বৈশিষ্ট্য আমি বলবো, কারণ আপনি একটু খেয়াল করে দেখেন যে আসলে এটা এমন একটা ব্রিজ, যদি আমি টেকনিক্যাল ওয়েতেও বলি, সেটা হচ্ছে এমন একটা ব্রিজ যেটা নির্মাণ করার জন্য আপনার একটা ক্রেনকে যেটা হ্যামারটাকে মডিফাইড করতে হয়েছে। অর্থাৎ তার এটা বলা যাচ্ছে যে পৃথিবীতে যত ব্রিজ তৈরি হয়েছে, এটার ওই ব্রিজ করার জন্য যে পরিমাণ আপনার লজিস্টিক সাপোর্ট ছিল এই পুরো দুনিয়াতে, তার বাইরে আমাদেরকে মডিফাইড করে তৈরি করতে হয়েছে পদ্মা ব্রিজটা তৈরি করার জন্য। কারণ নদীটা হচ্ছে আমাদের সেই নদী, অর্থাৎ আমাদেরকে তাকে কন্ট্রোল করে যে আমরা ব্রিজটা করলাম, এটা আসলেই আমি বলবো যে এটা একটা চ্যালেঞ্জটাকে জয় করে। এই যে আমরা একটা আনন্দিত, পুরো দেশ আনন্দিত, আনন্দ হওয়ার পেছনে কারণ রয়েছে। কারণ এর পেছনে যে কষ্টটা করতে হয়েছে, অন্য আলোচকরা বলেছেন, ইতিহাসটা বলেছেন, বাট ইঞ্জিনিয়ারিং যে কষ্টটা, চ্যালেঞ্জটা করতে হয়েছে বিশেষ করে নদীটাকে কন্ট্রোল করার জন্য, এইটাকে কিন্তু আসলে এটা ভবিষ্যতে অন্য যে কনস্ট্রাকশন করার জন্য আপনার দেখা যাবে, বা এটা একটা লেসন লার্ন হয়ে থাকবে যে আসলে কিভাবে আমাদের এই কন্ট্রোলিংটা করতে হয়েছে। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা থেকে, অনেক কিছু থিওরিতে ছিল না, অভিজ্ঞতা থেকে, এবং বিশেষ করে এখানে যমুনা ব্রিজের যে অভিজ্ঞতাটা আমাদের খুব কাজে লেগেছে নদী শাসন এবং কনস্ট্রাকশনের, তো সেইটা কিন্তু আমাদের এখানে কাজে লাগানো হয়েছে। অভিজ্ঞতা এবং থিওরি এবং এক্সপার্টাইজ সবকিছু কিন্তু এই আমার নদী শাসনের এই
আওতায় ছিল, কারণ নদীটাকে যদি কন্ট্রোল করতে পারি ব্রিজ কনস্ট্রাকশনটা কিন্তু আসলে খুব মানে আমাদের সেই টেকনোলজিতে আমাদের করা সম্ভব। কিন্তু মূল যে কাজটা আসলে করা হয়েছে এটা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা এই টিমে কাজ করেছেন, অর্থাৎ নদীটাকে যারা কন্ট্রোল করতে পেরেছেন এই প্রমত্ত পদ্মাকে। আমরা কিন্তু একটা গানই আছে সর্বনাশা পদ্মা নদী, আসলে কিন্তু এটা তাই। তা এই সর্বনাশা পদ্মা নদীকেই কিন্তু আমাদের শান্ত করার যে একটা প্রচেষ্টা করা হয়েছে, এটা ছিল একটা বড় একটা এখানে কিন্তু পার্ট, নিঃসন্দেহে অনেক 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 বড় একটি বিষয়, এবং সেই অসাধ্যকে সাধন করেছেন আমাদের যারা প্রকৌশলীরা, ইঞ্জিনিয়াররা করেছেন, এবং সেই সাথে বিভিন্ন দেশের যে সহযোগিতা সেটি তো আসলেই ছিল। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীও আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। নিঃসন্দেহে একটি মানে সুখবর আর কি, অনেকেই অভিনন্দন জানাচ্ছেন আমাদেরকে। কেউ কেউ বলে থাকেন যে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ এনেছিল সেটির জন্য আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার। এটা কি আসলে যাওয়ার কোনো সুযোগ আছে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, নাকি এটি আসলে এমনিতেই বলার জন্যই অনেকে বলে থাকেন? যেমন দেখেন, আপনি যদি সেই সময়কার প্রেক্ষাপটটাকে বিবেচনায় রাখেন, আপনার এই আলোচনায় যাওয়ার আগে আমি একটু আগে সাইড বাই একটা কথা বলেছেন যে এটি সব সরকারের সেতু, সব দলের সেতু। তো সেইটা মানে একটু ব্যাখ্যা করা দরকার। অবশ্যই এটা সব দলের সব সরকারের, কারণ সবাই এটা ব্যবহার করবেন, সেই দিক থেকে এটা সব দলের সব সরকারের সব মানুষের, কারণ এখানে সব মানুষের অর্থ বিনিয়োগ হয়েছে, দেশের অর্থ বিনিয়োগ হয়েছে। কিন্তু সব দল কি সমানভাবে এটাকে উৎসাহিত করেছে? আমরা যদি সেই সময়ে বিএনপি এবং আমাদের সুশীল সমাজের অনেকের বক্তব্য যদি দেখি, যে বিশ্বব্যাংক যখন ঋণ বাতিল করে দিল, বিশ্বব্যাংক যখন দুর্নীতির অভিযোগ আনলো, তখন কোন দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যেভাবে আপনার উল্লসিত হয়েছিলেন, আস্ফালন করেছিলেন, সেইটাকে বিবেচনায় নিলে সাইদ ভাই সেই ঢালাও মন্তব্যটিকে আমরা খুব একটা গ্রহণ করতে পারি না। তো এবারে আমি আসি যে বিশ্বব্যাংকের যে কথাটি আপনি বলেছেন, যে বিশ্বব্যাংক কি বলেছিল, যে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। যেমন ধরেন দুর্নীতি হয়েছে, সেটা আপনি সবাই বুঝি যে দুর্নীতি মানে কেউ হয়তো অর্থ লোপাট করেছে, কিন্তু অর্থ লোপাটের ষড়যন্ত্র করেছে সেইটা ছিল অভিযোগ। এবং সেই অভিযোগটাকে কেন্দ্র করে আপনার কেনেডিয়ান কোর্টে আরসিএমপি, রয়্যাল কেনেডিয়ান মাউন্টেন পুলিশ একটা অভিযোগ করেছিল এসসি লাভালিন, যেটা যে কেনেডিয়ান একটা কনসালটেন্সি ফার্ম, এই ব্রিজ কনস্ট্রাকশনের কনসালটেন্ট হিসেবে তারা আগ্রহী ছিল। তো তাদের কিছু কর্মকর্তা এবং কিছু বাংলাদেশি তাদের শুভাকাঙ্ক্ষী মিলে এই অর্থ আত্মসাতের ষড়যন্ত্র বা ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করেছে বলে এরকম একটা অভিযোগ আরসিএমপি এনেছিল কেনেডিয়ান কোর্টে। এবং সেটার ফলাফল যেটা দাঁড়িয়েছে যে কেনেডিয়ান কোর্ট কিন্তু আরসিএমপি কে তিরস্কার করেছে, যে শুনানি শেষে তিরস্কার করে বলেছে যে আরসিএমপি একেবারে পুরোপুরি হেয়ারসে এবং গুজবের উপর ভিত্তি করে, রিউমারের উপর ভিত্তি করে এই ধরনের অভিযোগ এনেছে। তো এই যে কেনেডিয়ান কোর্টে এটা প্রমাণ করা যায়নি। এখন এই যে বিশ্বব্যাংক আরো বাড়াবাড়ি কিন্তু বিশ্বব্যাংক করেছিল, সেই সময় বিশ্বব্যাংক বলেছিল যে এইটার সাথে যে সেতু মন্ত্রী, সেতু সচিব, তারপরে বা সরকারের উপদেষ্টা, তাদেরকে কারাগারে নিক্ষেপ করতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং তারা কিন্তু বিশ্বব্যাংক কিন্তু দুদকের উপরে চাপ সৃষ্টি করেছিল যে তারা যাতে তাদেরকে গ্রেফতার করে। তো এখন এই যে সবকিছু যে মিথ্যা প্রমাণিত হয়ে গেল, এই ওয়ার্ল্ড ব্যাংক যে টাকা দিতে অস্বীকার করলো এবং কোন প্রেক্ষাপটে গিয়ে অস্বীকার করলো, সেটি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কোনো বোর্ড মিটিং না করেই ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রধান তিনি এটা নাকচ করে দিলেন। সেখানে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এই বিশ্ব ব্যাংকের ষড়যন্ত্রের ফলে এই সেতু নির্মাণে কিন্তু 3 বছর বিলম্ব হয়েছে। এই বিলম্বের ফলে কারণে কিন্তু সেতু নির্মাণের খরচ বেড়েছে কিছুটা। এই যে সেতু নির্মাণে যে বিলম্ব হয়েছে, যে খরচ বেড়েছে, তার জন্য তো ওয়ার্ল্ড ব্যাংককে জবাবদিহি করা দরকার। কারণ ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কিন্তু সারা পৃথিবীতে, বিশেষ করে এই যে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোতে নানা ধরনের অপকর্ম ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ করে থাকে। এবং যারা ধরেন একটু উন্নয়নকে, এই পুঁজিবাদী উন্নয়নকে যারা একটু ক্রিটিক্যালি দেখেন,
তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক IMF কে সাম্রাজ্যবাদের এজেন্ট ছাড়া উন্নয়নের এজেন্ট তারা বলতে চান না। তো বাংলাদেশের ক্ষেত্রে এই পদ্মা সেতুর ঘটনাটাকে যদি কেন্দ্র করে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের পারফরমেন্সটাকে যদি মূল্যায়ন করি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এখানে এক ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। এবং কেউ কেউ কিন্তু এটা বলেছেন যে 2014 সালের নির্বাচনের আগে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এটা একটা রেজিম চেঞ্জের ষড়যন্ত্র করেছিল, যে আপনার এই পদ্মা সেতুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ আনা হলে সেতুমন্ত্রী, সেতু সচিব, সরকারের উপদেষ্টা তাদেরকে গ্রেফতার করা হলে 2014 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবে। এই ধরনের ষড়যন্ত্রে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সেই সময় লিপ্ত ছিল, তাদের এদেশীয় দোসর এবং আন্তর্জাতিক মিত্রদেরকে সাথে নিয়ে। তো এইরকম একটা অপকর্ম যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক করেছে, সেইটার একটা জবাবদিহিতা তো থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মতো দেশ, আমরা সেই জবাবদিহিতা চাওয়ার জায়গায় আছি কিনা, এটা সরকার মূল্যায়ন করে দেখবে। কেউ কেউ দাবি করেছেন, দাবি উত্থাপিত হওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে, যে সরকার উত্থাপন করবে কিনা আমি জানি না। আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন, আমাদের ইন্টেলিজেন্সিয়া থেকে এই দাবিটা উত্থাপিত হওয়া উচিত, যে ওয়ার্ল্ড ব্যাংক যে মিথ্যা অভিযোগে আমাদের 3 বছর নষ্ট করে দিয়েছে, আমাদের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে বিশ্বব্যাংককে জবাবদিহিতার আওতায় আনা, সেটা সম্ভব কিনা সেটা কূটনীতিকরা ভেবে দেখতে পারেন, আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা ভেবে দেখতে পারেন। তবে আমি মনে করি এই দাবিটা ওঠা উচিত। এই কারণে ওঠা উচিত যে তাহলে বিশ্বব্যাংক তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের অপকর্ম করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে। এটি যে শুধু বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে তা না, এটি কিন্তু পুরো সমগ্র তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি আরেকটি জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সামর্থ্য, যে আমরা বিশ্বব্যাংকের পিছনে যদি আমরা অভিযোগ করি, বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোথায় অভিযোগ করব, সেটার ফলে অবশ্যই প্রত্যেকটা অ্যাকশনের কস্ট বেনিফিট অ্যানালিসিস করেই তো আমাদেরকে অ্যাকশনটা নিতে হবে। তো আমি মনে করি যে যারা এই দাবিটা তুলেছেন, সেই দাবিটা একেবারে অযৌক্তিক নয়। এটার কারণে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষতিপূরণ কোথাও না কোথাও চাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা ক্ষতিপূরণও চাইতে পারি। যে অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসলে যে প্রসঙ্গে আসতে চাই, অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া তিনি আসলে বললেন যে মানে আপনার সাথে কিছুটা দ্বিমত পোষণ করেছেন তিনি, যে পদ্মা সেতু আসলে মানে সকল রাজনৈতিক দলের নয়। যেহেতু আওয়ামী লীগের আমলেই পদ্মা সেতুর উদ্বোধন হলো, তারাই আসলে পদ্মা সেতুর কাজটি করলো, এবং যদি একদম শুরু থেকে ধরি, বঙ্গবন্ধুই আসলে পদ্মা সেতু হবে এরকম একটি স্বপ্ন শুরুতে দেখেছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন, এবং বিএনপির আমলে যেটি করা হয়েছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেটি হচ্ছে তারা দ্বিতীয় পদ্মা সেতু আসলে করতে চেয়েছিল, যদিও তখন জাপানের পক্ষ থেকে আবার যে অ্যানালাইসিস করা হয় তাতে বলা হয় যে এই পদ্মা সেতুটা আগে করাটাই আসলে বেশি যুক্তিযুক্ত। মানে আপনি কি অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়ার সাথে একমত কিনা, মানে নাকি আগের মতোই থাকতে চান যে এই সেতু সবার সেতু? এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই। দেশের সম্পদে গড়ে ওঠা জিনিসের মালিক জনগণ, এবং আওয়ামী লীগের আমলে হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেছেন, সাধুবাদ জানাই, সাধুবাদ তার প্রাপ্য। মানে মূল ক্রেডিটটা আওয়ামী লীগেরই তো, মানে এটা বলতে চান কিনা, এই বিষয়ে দ্বিমত আছে কিনা? সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। আমি তো বললাম আমি সাধুবাদ জানাই, তারপর আপনি আর কি শুনতে চান? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেতুটা কার? মালিক তো দেশ। যে সরকারের আমলে যা কিছু হয়, তো সেইটার দায়িত্ব, সেই হিসেব সেটা জনগণের জন্যই করতে হয়, এবং সেই কৃতিত্ব সেই সরকার তো দাবি করবেই, এবং করাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন সেতুকে কোনো দলের সেতু বলা যায় না, এটা দেশের সেতু, জনগণের সেতু। এই বক্তব্যের সাথে দ্বিমতের কোনো সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, আপনার কাছে আসলে পদ্মা সেতুর বিষয়ে আরেকটি বিশেষ তথ্য আমরা আসলে একটু জানতে চাই। সেটা হচ্ছে পদ্মা সেতুর নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান AECOM, তারা আসলে কর্পোরেশনের যে প্রকৌশলীরা রয়েছেন, তারা আসলে যে কথাটি বলেছিলেন যে যদি ঝড় হয়, এবং তারা বলতে চাইছেন ঘন্টায় সম্ভবত 70 কিলোমিটার বা সেটা যদি 85 কিলোমিটার পর্যন্ত যায়, তখন পদ্মা সেতুর উপরে যান চলাচল বন্ধ রাখতে হবে এবং রেল চলাচলও বন্ধ রাখতে হবে, এরকম একটি কথা আসলে তারা বলেছিলেন। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সেতু বিভাগ এ বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেয়নি।
আসলে প্রকৌশলবিদ্যা কি বলে, ঝড়ের সময় কি পদ্মা সেতুর উপর দিয়ে বাস ট্রেন চলতে পারবে? ধন্যবাদ। আসলে বেয়ারিং সিস্টেম বলে একটা কনসেপ্ট রয়েছে ব্রিজ বা কনস্ট্রাকশন, সেটা হচ্ছে এই বেয়ারিং সিস্টেম প্রযুক্তিটা কিন্তু এখন অনেক আধুনিক হয়েছে। আপনি যে কথাটি বললেন যে আসলে এই যে মানে ভূমিকম্প বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা বাতাস, ঝড়ো হাওয়া ইত্যাদিতে মানে ব্রিজের ক্ষতি হবে কিনা, দেখেন মানে প্রকৃতির উপরে কারো হাত নেই, মানুষ চেষ্টা করে যতটুকু সম্ভব সর্বোচ্চ কাটিং এজ নলেজ দিয়ে এটাকে সেভ করা। পদ্মা সেতুতে এখনো পর্যন্ত যে বেয়ারিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং সিস্টেম। মানে এটা খুবই এবং সবচেয়ে বড় মানে সবচেয়ে ভারী মানে আজ পর্যন্ত যে বেয়ারিং প্যাডটা বসানো হয়েছে সেটা মানে পৃথিবীর অন্য কোনো সেতুতে লাগানো হয়নি। অর্থাৎ সক্ষমতার দিক থেকে কিন্তু এই বেয়ারিং প্যাডগুলো খুবই ভালো। এখন ভূমিকম্প বা হচ্ছে অন্য কোনো আঘাত প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আসলে সেতুর মূল কাঠামো পর্যন্ত আসতে পারবে না, কারণ এটা ওই বেয়ারিং প্যাডে কিন্তু এটা অ্যাবজর্ব করে ফেলতে পারবে। তারপরও আমি আবারও বলছি, প্রকৃতির উপরে কারো হাত নেই, কিন্তু এটা সর্বোচ্চ প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে এবং এইটাতে কিন্তু আপনার সেই ক্ষয়ক্ষতি যে ঝড় বা ইত্যাদিতে আসলে এখানে ক্ষতি হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। দ্বিতীয় হচ্ছে এখানে আরেকটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র যে পিয়ারের সাথে বেয়ারিং প্যাড তাই না, পদ্মা সেতুর যে আপনার পিয়ার যার উপর দাঁড়িয়ে রয়েছে, পিয়ারের নিচে যে পাইলিং রয়েছে, পাইলের নিচে কিন্তু আপনার 6টা করে আপনার মাকড়সার জালের মতো আমরা জানি যে কৌণিক ভাবে আপনার 6টা, কোনো কোনো ক্ষেত্রে 8টা আপনার পাইল করা হয়েছে এবং এক একটা পাইল কিন্তু প্রায় 122 মিটার পর্যন্ত গিয়েছে, 100 থেকে 122 মিটার পর্যন্ত গিয়েছে ক্ষেত্র বিশেষে। এগুলো 1:6 রেশিওতে আপনার নেমে গিয়েছে। এই যে 6টা করে পায়ার মতো বা মাকড়সার জালের মতো দেওয়া হলো, এটা কিন্তু স্টেবিলিটি বাড়ানোর জন্য। পৃথিবীতে কিন্তু মানে আর এমন কোন ব্রিজ নাই যার কিনা এত নিচ পর্যন্ত যেতে হয়েছে স্টেবিলিটির জন্য। অর্থাৎ সেই দিক থেকে, এবং সেটা কিন্তু 6টা পাইলিং এর উপর কিন্তু এই সাপোর্টটা আছে। অর্থাৎ যে কোনো দিক থেকেই আপনার ঝড়ো হাওয়া আসুক না কেন, ভূমিকম্প আসুক না কেন, বা হচ্ছে ধাক্কা লাগুক না কেন, এখনো পর্যন্ত কিন্তু বলা হচ্ছে ম্যাথমেটিক্যালি, আমরা বলছি, আমি আবারও বলছি, প্রকৃতির উপরে কিন্তু কারো হাত নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে আসলে এই সেতুটা কিন্তু সাপোর্ট করে যাবে, টিকে থাকবে। এবং সেটাকে বিশেষভাবে যে কথাটি আসলে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে, যখন ঝড় হবে বা এরকম 70 কিলোমিটার বেগে যখন ঝড় বয়ে যাবে, তখন কি পদ্মা সেতুর উপর দিয়ে বাস ট্রেন চলাটা ঠিক হবে কিনা, বা ওই সময় কি বাস ট্রেন বন্ধ রাখতে হবে কিনা? ধন্যবাদ। আসলে বন্ধ রাখতে হবে কিনা, এটা আসলে গতি কম চলতে পারে, কিন্তু বন্ধ রাখার মতো এরকম ব্যাপারটা এখনো পরিষ্কার নেই। এটা এখনো পর্যন্ত আপনার আমার কাছে কোনো রিসার্চ বেসড কোনো আসলে তথ্যপত্র নেই যে আসলে ঝড় হলে বা বাতাস হলে একেবারে বন্ধ রাখতে হবে, কারণ এখানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো আসলে 70 থেকে 80 সেটা সেটা হয় না, কারণ সেই সিস্টেমগুলো, অর্থাৎ সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু এখানে রাখা হয়েছেই। এমন হয় অনেক সময় কুয়াশার জন্য হতে পারে, সেটা দুর্ঘটনা, সেটা অন্য অ্যাঙ্গেল হয়তোবা যে আপনার যদি দুর্ঘটনা হতে পারে আপনার হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো হতে পারে, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে এটা সাপোর্ট করে নেওয়ার মতো সক্ষমতা কিন্তু এই ব্রিজের সো ফার এখনো পর্যন্ত রয়েছে ম্যাথমেটিক্যালি। এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় কথা, যদি এটাকে রেগুলার মেইনটেনেন্স করা হয়, যে সাপোর্ট সিস্টেম গুলো রয়েছে এখানে, লজিস্টিক গুলো, অর্থাৎ যেই বেয়ারিং প্যাড বা বেয়ারিং যেই আপনার জয়েন্ট গুলো রয়েছে, যদি মেইনটেনেন্স করা হয়, এখানে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যতটা সম্ভব সর্বোচ্চ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পদ্মা সেতু নির্মাণের জন্য। সর্বোচ্চ উন্নত যে প্রকৌশলবিদ্যা সেটিও আসলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনার কাছে আসলে যেটি বিশেষভাবে জানতে চাই, দক্ষিণাঞ্চলের কৃষি এবং দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবার একটি সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সেই বিষয়ে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। দেখেন, এই যে ঢাকা শহর তো হচ্ছে আমাদের রাজধানী, সেই রাজধানীতে কৃষি পণ্য আসতে গেলে আপনার যদি বরিশাল অঞ্চল, পটুয়াখালী, ফরিদপুর ওই অঞ্চল থেকে যদি আপনার কৃষি পণ্য আসতে হতো, তাহলে ফেরির এই যে পদ্মা পার হতে গিয়েই বেশ কয়েক ঘন্টা ব্যয় হয়ে যেত। এই যে কৃষি পণ্যগুলো তো অনেকগুলি, বিশেষ করে সবজি, ফলমূল, এগুলো তো আপনার পচনশীল, এগুলো যত দ্রুত আপনার বাজারে পৌঁছাবে ততই মঙ্গল। তো সেই জায়গাটায় একটা সুবিধা হবে। আর আপনি শিল্প কারখানার যে কথা যেটা বলছেন, এই যোগাযোগের কারণে আগে কিন্তু এই বিনিয়োগ
এই যে ধরেন পদ্মার ওপারে মানুষ বিনিয়োগ করতে চাইতো না, কারণ হচ্ছে যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিশেষ করে সড়ক যোগাযোগ এবং টেলি যোগাযোগ, এখন টেলি যোগাযোগেরও কিন্তু উন্নয়ন হবে। পাশাপাশি আপনি দেখেন এই যে আমরা এতদিন ধরে এই যে সমুদ্র সৈকতে আমরা কক্সবাজারের উপরে নির্ভরশীল ছিলাম, এখন কিন্তু কুয়াকাটাতেও কিন্তু অনেক পর্যটকের ঢল নামবে বলে আমার ধারণা। যে এই পুরো দেশটা কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল। কারণ আপনি দেখেন বাংলাদেশের কিন্তু এখন সকল প্রায় বড় বড় নদীর উপরে এখন ব্রিজ আছে না, যে এই যে বঙ্গবন্ধু সেতুর ফলে উত্তরবঙ্গের সাথে যোগাযোগের সুবিধা হয়েছে। এখন দক্ষিণবঙ্গের এই জায়গাটা বাকি ছিল, দক্ষিণবঙ্গ এখন যুক্ত হয়েছে। আর এর অনেক আগেই তো আপনার ঢাকার সাথে চট্টগ্রাম, কুমিল্লা এই অঞ্চলগুলো যুক্ত হয়েছে। এখন ধরেন চট্টগ্রাম বন্দর থেকে যদি সরাসরি মালামাল আপনি বরিশালে নিতে চান বা দক্ষিণবঙ্গে নিতে চান, তাহলে এখন কিন্তু অনেক কম সময়ে আপনি নিতে পারছেন। এই যে সময় এবং পরিবহন খরচ অনেকটাই কমে যাবে, এবং বিশেষ করে যেহেতু সময় এবং পরিবহন খরচ কমে যাবে, সেক্ষেত্রে আপনার শিল্পায়নের সম্ভাবনাটা বাড়বে। কারণ আপনি হয়তো ইতিমধ্যেই দেখে থাকবেন যে পদ্মার ওপারে আপনার যেটি হচ্ছে, পদ্মা সেতুর ওপারে যে জমির দাম কিন্তু এখনই অনেকটাই বেড়ে গেছে। তো এই নানা রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড যেই করার সুযোগ তৈরি হবে, এবং ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা সেটাকে এক্সপ্লোর করবেন, এবং এশিয়ান হাইওয়ের সাথেও বাংলাদেশের যে যোগাযোগ সেটি অনেক বেশি স্মুথ হবে। তো সবগুলোই হচ্ছে সম্ভাবনা, অনেক সম্ভাবনা আছে, এবং এগুলো হচ্ছে আপনার যে এই সম্ভাবনাগুলো বাস্তবে ফলবে এই কারণেই কিন্তু সারা পৃথিবীতেই উন্নয়নের একটা বড় শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক যোগাযোগ, টেলি যোগাযোগ। এই দুটি যে দেশে যত উন্নত, সেই দেশ কিন্তু আপনার ব্যবসায়িক যে র্যাঙ্কিং হয় ওয়ার্ল্ড ব্যাপী বা ইকোনমিক র্যাঙ্কিং হয়, সেই দেশ এগিয়ে থাকে। বিনিয়োগকারীরা সেই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। আর এখানে তো আমাদের দেশীয় বিনিয়োগকারীরাও কিন্তু এখন পদ্মার ওপারে বিনিয়োগ করবেন। এই যে অনেক বড় অনিশ্চয়তা, ধরেন এটা বোঝার জন্য একজন সাধারণ মানুষ হিসেবে যদি কেউ পদ্মা পাড়ি দিয়ে থাকেন, কেউ ওপারে যদি ফেরিঘাট দিয়ে ওপারে গিয়ে থাকেন, শুধু নিজের কথাটাই যদি একবার চিন্তা করেন যে ফেরিঘাটে গিয়ে ফেরির জন্য অপেক্ষা, কখনো কখনো, কারণ আমি নিজে তো কয়েকবার ওটা দিয়ে পার পেয়েছি বিশ্ববিদ্যালয়ের কাজে, যে কখনো কখনো ধরেন বিশেষ ক্ষমতা প্রয়োগ করেও কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ফেরি পাওয়া যায়নি, কারণ ফেরির স্বল্পতা, তারপরে ধরেন গাড়ির আধিক্য, সব মিলিয়ে ফেরিঘাটে পারাপারে কয়েক ঘন্টা সময় ব্যয় হয়ে যেত। এই যে ধরেন মানসিক চাপ, সময়, তারপরে খরচ, সব কিছুকে বিবেচনায় নিলে এটার যে সুফল দেশবাসী পাবে, এটা কিন্তু এই যে আজকে উদ্বোধনের পর থেকেই তো চলাচল শুরু হয়ে যাবে। আমার মনে হয় যে অর্থনীতিবিদদের কাজ হবে, এবার আপনারা যারা সাংবাদিকতায় আছেন, সাংবাদিকদেরও কিন্তু একটা কাজ হবে যে পদ্মা সেতু হওয়ার পরে পদ্মার ওপারে কি কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে সেটা একটু খতিয়ে দেখা, খুঁজে দেখা। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব আবু সাইদ খান। আপনার কাছে আরেকটি বিষয়ে আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে পদ্মা সেতু এবং এই মুহূর্তে যে বন্যা হচ্ছে, এই দুটোর তুলনা করছে বারবারই বিভিন্ন রাজনৈতিক দল, যে এরকম একটি সময়ে পদ্মা সেতুর উদ্বোধন না করে আরো পরে করলে ভালো হতো। কেউ কেউ বলছেন যে এই উৎসবে এত টাকা খরচ করা হচ্ছে, বন্যার্থরা কম টাকা পাচ্ছেন। মানে আপনার কাছে কি মনে হয় যে এই কথাগুলোর পেছনে কি কোনো যৌক্তিক কারণ আছে, নাকি তারা আসলে যুক্তি দিয়েই কথাগুলো বলছেন, নাকি অযৌক্তিক বিষয়? আমি আগে আপনাকে বলেছি যে রাজনীতিতে তো বাঘ আছে, বাঘ বেতনটা আছে, এটা চলতে থাকবে, এবং এই রাজনৈতিক বিতর্কে আমি যেতে চাই না। এখন একটা স্বপ্ন পূরণ হচ্ছে, এবং এখানে দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা অবসান করতে যাচ্ছে। আগামীকাল উদ্বোধন হবে, এবং সেটা একটা আনন্দের দিন, এবং এই আনন্দ সবার আনন্দ। অতএব সেখানে রাজনীতি বাহসটা আমার কাছে এই মুহূর্তে, এইটাই পদ্মা সেতুকে নিয়ে বাহসটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্মা সেতু তো উদ্বোধন হবে, তারপরে ব্যবস্থাপনাটা কি হবে, এবং সেই ব্যবস্থাপনা অর্থাৎ যে পদ্মা সেতুকে ঘিরে কি যানজট থাকবে কি যানজট থাকবে না। তো পদ্মা সেতু
যে রাস্তা এবং যেভাবে করা হয়েছে, কিন্তু পাশের রাস্তাগুলো সেইভাবে তো উন্নত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে পদ্মা পার হওয়ার পরে নির্বিঘ্নে কুয়াকাটা যাওয়া যাবে কিনা, নির্বিঘ্নে পটুয়াখালী কিংবা চুয়াডাঙ্গা পৌঁছে যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ, এই কাজগুলো হওয়াটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে পণ্য, যে সমস্ত পণ্য বিশেষ করে ফলমূল, শাকসবজি, মাছ, এগুলো ঢাকার বাজারে যাতে নিয়ে আসতে পারে সেই সুযোগটা অবারিত হওয়া দরকার। পদ্মা সেতু হলেই সেই সুযোগটা হবে না, তাদেরকে সেই সহায়তা দেওয়া দরকার। মানে সেই মৎস্য চাষী কিংবা এখানে ফলমূলের যে চাষী, যারা সবজি চাষী, তাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে তারা এখানে আসতে পারে, ঢাকার বাজারের সঙ্গে তাদেরকে কি করে কানেক্ট করা যায় এবং তারা সরাসরি ঢাকার বাজারে তারা তাদের পণ্য বিক্রি করতে পারে কিনা, সেই ধরনের সাপোর্ট দেওয়াটা দরকার। আর একটা হচ্ছে কৃষির সঙ্গে সংগতিপূর্ণ শিল্পায়নটা গুরুত্বপূর্ণ। মৎস্য শিল্পের উন্নতি হতে পারে, পর্যটন ব্যবস্থার উন্নতি হওয়ার যে সম্ভাবনা দ্বার খুলে গেছে, এই সমস্ত বিষয়গুলোকে কি সাপোর্ট দেওয়া দরকার, এখানে সরকারের পক্ষ থেকে, ব্যাংক ইত্যাদি থেকে দেওয়া দরকার। এবং সেই সঙ্গে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এখানে জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরায়ন এবং শিল্পায়নের নামে অনেক জমি বেদখল হয়ে যাচ্ছে, অপ্রয়োজনীয় জমি। যে শিল্প জন্য হয়তো 5 বিঘা দরকার, সেখানে দেখা যাচ্ছে 50 বিঘা কৃষি জমি দখল করে রাখা হচ্ছে। সেই জন্য না হয় এটা নিয়ন্ত্রণ করা দরকার, কোন ভলিউমের কোন ধরনের শিল্পের জন্য কত জমি, এবং সেগুলো সুনির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে দেওয়া দরকার। আমাদের কৃষির কথাও ভাবতে হবে। তো এই ধরনের একটা সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামগ্রিক সমন্বিত ব্যবস্থাপনা, একটা পরিকল্পনা দরকার। সেই কাজগুলো হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সম্ভাবনা যে দুয়ার খুলেছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে এখানে শিল্পায়ন করা যায় কি করে, এবং সেই শিল্পায়ন যৌক্তিকভাবে অগ্রসর হওয়াটা হচ্ছে জরুরি। দায়িত্ব হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। মানে একেবারে ছোট করে আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে পদ্মা সেতু বাঁকা কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রমত্ত পদ্মার উপরে সেতু বানানো হয়েছে এবং সেটি সোজাসুজি নিশ্চয়ই বানানো যায়নি, কিন্তু প্রকৌশলবিদ্যার ভাষায় যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন যে কি কারণে বাঁকা করা হয়েছিল। ধন্যবাদ। আপনি দেখবেন একটু খেয়াল করে, প্রায় পৃথিবীর যে কোনো বড় সেতু কিছুটা বাঁকানো থাকে। এটার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে যেহেতু সেতু মানে কাইন্ড অফ একটা মানে অ্যাক্সেস কন্ট্রোল, চাইলে যে কেউ যেখান থেকে চলে আসতে পারে না, ফলে হয় কি চালকের একটা কনফিডেন্স চলে আসে এবং সে কিন্তু যখন সোজা থাকে তার কিন্তু আর কোনো কাজ থাকে না। ফলে এটা সম্ভাবনা থেকে যায় যে চালক একটু অন্যমনস্ক হয়ে যেতে পারে বা ঘুমিয়ে যেতে পারে বা ঘুম চলে আসতে পারে। এই জন্য করা হয় কি সেতুটাকে কিছুটা বাঁকানো করা হয়, কারণ যাতে চালককে কন্টিনিউয়াস আপনার যাতে সেতুর সাথে একটা নেগোসিয়েশন করতে হয়, ফলে দেখা যায় চালক সচেতন থাকে, সজাগ থাকে। সেকেন্ড একটা কারণ হচ্ছে যে সূর্যের আলো। দেখা যায় দিনের কিছু যদি সোজা করে বানানো হয়, দেখা যাবে দিনের কোনো না কোনো একটা সময়ে সূর্য আলোটা একেবারে কন্টিনিউয়াস চোখের উপরে পড়বে, বা যখন বাঁকানো থাকবে। আসলে মূল কারণ। নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো আমরা। আজকে আসলে একেবারেই সময় নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।